আমাদের সমাজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। রাজনৈতিক দলগুলো তার বাইরে নয় বললে পুরাপুরি সত্য প্রকাশ পাবে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলোর নেতৃত্বেই এই দুর্নীতিগুলো হয়ে থাকে, যেটা আমরা 54 বছরে বিভিন্ন পর্বে দেখেছি। কখনো একটু কম, কখনো বেশি, কিন্তু দেশ কখনো দুর্নীতিমুক্ত ছিল না, এবং দুর্নীতিমুক্ত করার জন্য সেই রকম দৃশ্যমান কোনো পদক্ষেপ কারো পক্ষ থেকে আমাদের সামনে পরিলক্ষিত হয়নি। এটি একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে যে সমাজে সত্যিকার অর্থে গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত কোথাও মানুষ কাঙ্ক্ষিত বিচারটা পায় না। যার সামাজিক প্রভাব আছে, যার টাকা আছে, বিচার তার পক্ষে কথা বলে, এবং অনেক সময় মজলুম তার নিয়ে বিচারটা খুঁজেও পায় না, কোথায় হারিয়ে যায়। তো বাংলাদেশের মানুষ এই জায়গাগুলোতে খুব জর্জরিত। জননিরাপত্তার বিষয় যদি সামনে আনে, তাহলে কারো জীবনে কোনো নিরাপত্তা নেই, ঘরেও নাই, চলাচলেও নাই, কর্মস্থলেও নাই। তো এমনি একটা জনপদে মানুষ খুঁজছে যে কোথায় আমাদের একটু মুক্তির স্বাদ পাব। বাংলাদেশ জামাত ইসলামী 79 সালে তার যাত্রা শুরু করার পর থেকে গণতান্ত্রিক পন্থার রাজনীতি করে আসছে, এবং সেই রাজনীতি তার দলের ভিতরে এবং বাইরে দুই জায়গায়। অন্য কোনো দলে সেটা কতটুকু আছে না আছে আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের জায়গাটায় এ বিষয়ে পরিচ্ছন্ন যে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব নির্বাচিত হয় গণতান্ত্রিক পন্থায় অভ্যন্তরীণভাবে, এবং প্রত্যেকটা সিদ্ধান্ত গৃহীত হয় যথাযথ ফোরামে আলোচনা করে। এই সৌন্দর্যটা আস্তে আস্তে বাড়ছিল। আর বিশেষ করে 2024 সালে যখন আমাদের যুব সমাজ তাদের ন্যায্য কাজের দাবিতে, তাদের মেধার স্বীকৃতির দাবিতে যখন আন্দোলন শুরু করে, তখন সরকার অতীতের 15.5 বছরের মতোই চেয়েছিল এই আন্দোলনটাকেও দমিয়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত তাদের হাত থেকে ফসকে যায় তাদের এই কন্ট্রোল, নিয়ন্ত্রণ, এবং জনতার বিজয় হয়। তবে সে বিজয়ের যে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে যুব সমাজ। আমরা কোনো রাজনৈতিক দল নেতৃত্বের এই ক্রেডিট যদি দাবি করে, এটা চরম অন্যায় হবে। এটা আন্দোলনের নেতৃত্বে যুব সমাজ আর অংশগ্রহণে সারা বাংলাদেশ। সেই বাংলাদেশের মধ্যে আমরাও ছিলাম, অন্যান্য রাজনৈতিক দলও ছিল। যেহেতু আমরা সবাই মজলুম ছিলাম, সেই কারণে সমস্ত মজলুমের একটা মিলন মেলা বলতে পারেন যে এই আন্দোলনটা ছিল। আন্দোলন সফল হওয়ার পরে লক্ষ্য করবেন যে কখনো আমরা এই আন্দোলনের কোনো ক্রেডিট দাবি করিনি, কখনো না, কোনোভাবেই না। আমরা সবসময় বলে এসেছি নেতৃত্বে যুব সমাজ, অংশগ্রহণে দেশবাসী, এবং এই বিজয় দেশবাসীর বিজয়। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি অনেকেই তারা সেখানে ক্রেডিট ক্লেম করেছে, তো আমরা সেই দিকে যাইনি। আশ্চর্যের বিষয়, যখন এই আন্দোলনে বাংলাদেশের মানুষগুলা কোন দলের হয়ে লড়াই করেছে মানুষের জন্য, তখন সেই শহীদ মানুষগুলাকে নিয়ে বাগবাটোরা শুরু হয়ে গেল। আমরা কিন্তু এর বিরুদ্ধে করেছি। আমরা বলেছি শহীদরা কোনো দলের হতে পারেন না, গোষ্ঠীর হতে পারেন না। শহীদরা গোটা জাতির সম্পদ, এবং আমরা তাদেরকে সেভাবেই ওই মর্যাদায় আমরা রাখতে চাই। এরপরে আমাদের এই শহীদ পরিবারের পাশে যাওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে আমরা নিয়েছিলাম। এটা কোনো রাজনীতি ছিল না আমাদের, কারণ আমিও তো মরতে পারতাম, আমার আরো সহকর্মী মারা যেতে পারত। আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখলেন, এখন যারা চলে গেল তাদের প্রতি তো আমাদের অবশ্যই দায়িত্ব আছে। এটা ঠিক, তারা লড়াই করে নাই যে আমরা গিয়ে ওখানে কিছু তাদেরকে সহানুভূতি দেখাবো, পরিবারের পাশে দাঁড়াবো। তারা সবটুকু উজাড় করে দিয়ে দেশকেই দিয়ে গেছে, নিতে চায়নি। সেই মানুষগুলোর জন্য তো আমাদের কর্তব্য আছে। আমরা এই কর্তব্যের জায়গা থেকে প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছার চেষ্টা করেছি। বেশিরভাগ শহীদ পরিবারে বলতে পারেন যে আমি পার্সোনালি গিয়েছি, যখন যে এলাকায় আমি ভিজিটে গিয়েছি, ওই শহীদ পরিবারগুলোকে হয়ে রেখেছি, না হয়ে গিয়েছি, একটা কিছু করেছি, আমি তাদের না দেখে আসি নাই। আহত পঙ্গু যারা হয়েছে তাদের বিষয়টা আমরা অ্যাটেনশনে নিয়েছি, কিন্তু আমরা তো একটা সংগঠন, আমাদের কাছে তো সরকারি কোনো ট্রেজারি নেই। ফলে আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে শহীদ পরিবার এবং আহত পঙ্গু ভাই বোনদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। এই বিষয়গুলো তো জনগণ দেখেছে। একটা দল এরকম করছে, বাকি দলগুলো ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি করছে, এবং সেই সময় থেকে অনেকে আবার নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে। আমরা তখন বলেছিলাম যে আগে পরিবেশটা সামাল দেন, তারপরে নির্বাচনের প্রশ্ন। তো শেষ পর্যন্ত নির্বাচন 17 মাসের মাথায় হলো। যে নির্বাচন হয়েছে, আপনি বলছেন এখানে আমাদের উত্থান, আসলে কি এটাই আমাদের রিয়েল চিত্র?
এই প্রশ্ন এখন সমাজের অনেকের মনে। এই প্রশ্নটা আমি করতে চাই এবং আমি এর উত্তর দিব না। ইতিমধ্যে টিআইবি একটা রিপোর্ট পেশ করেছে, তারপরে সুজন একটা প্রতিবেদন তাদের তুলে ধরেছে। আমি একজন বিচক্ষণ সাংবাদিক হিসাবে আপনাকে অনুরোধ করব যে আপনি এই দুইটা রিপোর্ট যদি দেখেন তাহলে আপনি একটা রিফ্লেকশন পাবেন। তবে আমাদের দেশে যেহেতু একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে, কথাগুলো আমি ইলেকশনের আগেই বলেছিলাম, জিতলে ইলেকশন ফেয়ার, হারলে এটা সূক্ষ্ম কারচুপি অথবা আপনার বড় কারচুপি এটা বলা হতো। আমরা বলছিলাম যে ওই সংস্কৃতিটা আমরা চালু করতে চাই না। ওই সংস্কৃতির খবর রচনার জন্যই আমরা ওই শব্দগুলা উচ্চারণ করে তার পিছনে দৌড়াচ্ছি না। কিন্তু কারচুপি, ইঞ্জিনিয়ারিং যে ভাষায় যেভাবেই বলেন, এটা যে হয়েছে এটাকে অস্বীকার করতে পারবেন না। আমি নিজে আমার এলাকায় তার সূক্ষ্মদর্শী, আমি সরাসরি দেখেছি। আমি যে নির্বাচনী এলাকায় আমাকে দেওয়া হয়েছিল সেখানে যেহেতু আমি দেখেছি, আর কোনো জায়গায় দেখার আমার দরকার নাই। এখানে আমারও বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটা সেন্টারে হামলা চালানো হয়েছিল দখল করে নেওয়ার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ না করতো আমিও হারতাম, কারণ ওই একটা বিল্ডিং এই 26,000 ভোট, আমি জিতেছি 21,000 সামথিং ভোটের ব্যবধানে। তো ওই সেন্টারটা পুরা দখল করে আমাকে 10টা ভোট দিয়ে যদি সব নিয়ে যেত, হয়েছে বাংলাদেশের বহু জায়গায় চিত্র হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কোনো কথা বলবেন না, এবং আপনি আসলে ভোটের ফল হওয়ার পরে আপনি অভিনন্দন জানিয়েছেন। আপনি এই কথাগুলি আপনি একই রকম, আমি ওই যে ইতিবাচক ধারা রাজনীতিটা আপনি একই রকম কথা বলছেন, কিন্তু আমি একটা কথা আপনি অভয় দিলে জিজ্ঞেস করতেই চাই। আমি জিজ্ঞেস করতেই চাই যে যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এন ইঞ্জিনিয়ারিং, এখানে ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। কিছু জিনিস আছে বলা যায় করা যায় না, কিছু জিনিস আছে করা যায় বলা যায় না, কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে, এটা সমাজের কথা আমি বলতেছি, আমার বিষয়টা ভিন্ন। তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না? এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন, এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, সেই ইঞ্জিনিয়ারিং এর পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। উনি বললেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম খোলামেলা। উনি মাঝে মাঝে এগুলা বলে দিতেন। একসঙ্গে বলছিলেন যে এখন আমরা এমন এক জনপদে বসবাস করছি, পরে থাকলে খুন আর বাইরে গেলে গুম, এই শব্দটা কিন্তু উনি বলেছিলেন। এবং সেই সরকারের অংশ, বিরোধী দল সরকারের অংশ, মানে সেই অবস্থায় তিনি বলেছিলেন। আমাদের ধারণা যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে এবং আপনারা জেনে ফেলবেন। জোটের বিষয়ে সত্য কথা বলতে আমার ব্যক্তিগত আগে থেকেই প্রেডিকশনটা এরকমই ছিল যে আমাদের জোট ক্ষমতায় যাবে না, তবে আরেকটু বেশি সিট পাওয়ার একটা আশাবাদ আমার ছিল, যে শতাধিক সিট হবে, এটা ছিল প্রত্যাশা। তো সেই হিসাবে আমি মনে করি যেই পরিমাণ সিট এসেছে সেটা একেবারে মানে অনেক বেশি প্রত্যাশার চেয়ে অনেক বেশি ফারাক হয়েছে, ব্যাপারটা এমন না, তবে কিছুটা ফারাক তো আছে, আর একটু বেশি প্রত্যাশা ছিল। আর আমার কনস্টিটিউয়েন্সির বিষয়টাই হলো যে আমার এটা তো আমার কাছে যথেষ্ট প্রুফ আছে এই বিষয়টার, যে আমার এখানটায় পরিকল্পিতভাবে টার্গেটকৃতভাবেই এটা ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছে আমি। আর না হলে আমি এখানে মোটামুটি একটা ব্যবধানে বিজয়ী হওয়ার কথা, জনগণের যে ভোট সেই ভোটের মাধ্যমে। আপনার কাছে কি মনে হয়, যদি আপনি ইঞ্জিনিয়ারিংটার কথা আপনি বলছেন, আসলে ভোট পরবর্তী সংবাদ সম্মেলন বা ভোট পরবর্তী সাংবাদিকের কাছেও আপনি এরকম কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় যদি ইঞ্জিনিয়ারিংটা হয়ে থাকে, বা আমি ধরে নেই যে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে সেটা কে করলো? মানে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, মানে সরকারের ভিতর থেকে কেউ, সেনাবাহিনী, নাকি এইটা একটা ইঞ্জিনিয়ারিংটা বিএনপি, জামায়াত বা মানে কে করলো এটাই? আমার কাছে সুনির্দিষ্ট একটা আছে, জি, সুনির্দিষ্ট যেই প্রমাণ এবং যেই আলামতগুলো আমার কাছে আছে, ব্যক্তি আমার কাছে, অন্য কারো ভায়া বা মাধ্যমে না, আমার সরাসরি নিজের কাছে
এখানে কিছু তো যারা প্রশাসনিক কর্মকর্তা যারা এটার সাথে জড়িত ছিলেন তাদের কিছু লোক এবং সরাসরি এখানে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ সরাসরি ইনভলভমেন্ট ছিল ইঞ্জিনিয়ারিং এর সাথে, এবং সেইভাবেই সেনাবাহিনীর নেতৃত্বেই মূলত আমার এই আসনে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটাকে আপনি আগে প্রেডিক্ট করতে পারছিলেন যে এরকম কিছু হবে? হ্যাঁ, সেই আশঙ্কাটা আমার আগে থেকেই ছিল। আগে থেকেই ছিল, মানে কারণ আমি আগে থেকেই আমার কাছে যেগুলো সব কথা হয়তো বলা যাবে না, এমন অনেক কথা আছে। সেনাবাহিনীর আকাঙ্ক্ষা ছিল যেন আমরা বিএনপির সাথে লাই করি। আমি সঙ্গত কারণে নানা হিসাব নিকাশে সেটা আমি করতে পারি নাই। করতে না পারার কারণে তাদের একটা ক্ষোভ আমার প্রতি ছিল, ব্যক্তিগত আমার প্রতি, এবং সেই ক্ষোভের জায়গা থেকে এবং হয়তো আরো দেশের বাইরের যে সকল শক্তিগুলো আমাদের বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিকে নিয়ন্ত্রণ করে বা প্রভাব অনেক বেশি যারা সৃষ্টি করে, তারাও অনেকে ব্যক্তিগতভাবে আমাকে চায় নাই যে আমি ঠিক ওই জায়গাটায় প্রতিনিধিত্ব করি। তো তাদের প্রত্যক্ষ একটা মানে ইনভলভমেন্টের মাধ্যমেই আমাকে এখানে নির্বাচনে পরাজিত করার জন্য সরাসরি তারা কাজ করেছে এখানে। আপনার কি মনে হয় যে আপনি যদি জোটটা বিএনপির সাথে করতেন তাহলে এটা হতো না? নিশ্চিতভাবেই আমি এমপিও হতাম এবং মন্ত্রীও থাকতাম। আচ্ছা, এই প্রস্তাবই আপনাকে দেওয়া হয়েছিল? এটা মানে এমন ছিল আমার কাছে অফার। তো খুবই মানে আমি কি বলবো যে ঢাকার অন্যান্য আসনেও কি এরকম হয়েছে বলে আপনার কাছে খবর? ঢাকার অন্যান্য আসনের ব্যাপারে এই ধরনের তীব্র খবর নাই, শুধু ঢাকা ৮ আসনের ব্যাপারে আমরা যেটা আশঙ্কা করি যে ঢাকা ৮ আসনের বিষয়টাতেও অনেকটা এরকম ভাবে মেকানিজমের মাধ্যমেই ফলাফলটা নির্ধারণ করা হয়েছে। আপনি কি এই ব্যাপারটা নিয়ে আপনার যে জোট সঙ্গী বা জোটের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আপনি কথা বলেছেন? জামায়াতের আমির, এনসিপির যিনি আহ্বায়ক আছেন, তাদের সাথে কি আপনাদের এটা নিয়ে কথা হয়েছে? এত ডিটেলস কথা বলার সুযোগ হয় নাই, বা বলতে পারেন যে আমার ব্যক্তিগত বিষয় তো, আমি ব্যক্তিগত চাওয়াটাকেও যেরকম খুব বড় করে দেখি নাই নির্বাচনের আগে এবং এই জোট হওয়ার ক্ষেত্রে, এবং ঠিক এটার পরেও আমি আমার ব্যক্তিগত জায়গা হওয়ার কারণে বলেছি, তো ঠিক অন্যদের কাছ থেকে প্রত্যাশিত সেই রেসপন্সটা আমি পাই নাই। এইটা একটু কৌতূহল উদ্দীপক না যে মানে আপনি তো খুবই গুরুত্বপূর্ণ জোটের খুব গুরুত্বপূর্ণ নেতা এবং আপনি সব জায়গায় ভোকাল, এমনকি আমরা দেখেছি যখন জোটের একটা আনুষ্ঠানিক ঘোষণা আসলো তখন আপনাকে একটা, আমি তো ওই সময় মানে নিউ ইয়র্কে ছিলাম কিন্তু সামনাসামনি দেখতে পারি নাই, টেলিভিশনে স্ক্রিনে যতখানি দেখেছি আমার কাছে মনে হয়েছে আপনি মানে এটা বলে না কি ফ্যাক্টরের একটা ভূমিকা আপনি হয়তো পালন করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এত এরকম হয় তাহলে জামাতে ইসলামী বা এনসিপির কি আরেকটু ইনভলভমেন্ট দরকার ছিল বা আরেকটু এটা তারা হয়তো আরেকটু করতে পারতেন। বাকি এখানে বিষয়টা এখানে মানে বিবেচনা করা হয়েছে হয়তো একটা সিট হিসেবে, ওকে একটা সিট, আর এখানে যেহেতু আমার মতো আরো গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তিবর্গ এরকম খুব স্বল্প ব্যবধানে পরাজিত হয়েছেন, বিশেষ করে জামাতের সেক্রেটারি জেনারেলের যে বিষয়টা আছে, হয়তো সেগুলোর সাথে সব মিল করে এখানে কোনো একজন ব্যক্তিকে খুব বেশি একটা ফোকাস করাটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মনে করেন নাই। আমি একটু যদি ভবিষ্যতের দিকে তাকাই, অনেকেই বলছিলেন যে এই 11 দলের যে জোটটা হয়েছে সেটা ঠিক আদর্শের জোট না, এই জোটটা হচ্ছে নির্বাচনী জোট। অনেকে না, আপনারা সবাই বলেছেন আসলে এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আপনি জোটের ভবিষ্যৎ কি দেখেন? আপনাদের পথ চলা কি এরকমই থাকবে নাকি আপনি? আমি আদর্শের জায়গা থেকে একটু কথা বলি যে আমাদের এই জোটটা ঠিক আদর্শিক না, আমি সেটা বলবো না। আমাদের এই জোটটার প্রধান মুখ্য যে উদ্দেশ্য ছিল সেটা হলো জুলাই সনদ, রাইট? অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে এবং জুলাইয়ের স্পিরিটটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি কোনো আপোষ করতে চাই নাই। মূলত জুলাইয়ের ব্যাপারে আমার এই অবস্থান, এটাই আমাকে এই জোটের দিকে নিয়ে আসছে।
কাজে আমরা মনে করি যে আমাদের এই জোটের যে আদর্শিক দৃঢ় যেই জায়গাটা সেটা হলো জুলাই সনদ। জুলাই বিপ্লবটাকে বাংলাদেশে আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে, যত রকমভাবে সম্ভব এটাকে প্রতিষ্ঠিত করা, সেই চিন্তা থেকেই আমাদের এই জোটের যাত্রা শুরু এবং সেটাকে কেন্দ্র করেই এই জোটটা আসলে গঠিত হয়েছে।